আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাত থেকে উত্তাল রাজধানী শাহবাগ। বিচার দাবিতে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং ওসমান হাদির এমন মৃত্যুতে তার সহযোদ্ধারা কি বলছেন জানাবেন। আমি এখন রাজধানীর শাহবাগের যে চত্বর রয়েছে সেই চত্বরে অবস্থান করছি। এখানকার সর্বশেষ অবস্থা যদি জানাতে চাই, এখানে কিন্তু ছাত্র জনতার যে বিক্ষোভ কর্মসূচি সেটি গতকাল রাত থেকেই চলমান রয়েছে। এখানে গতকাল রাতে যদি আমি বলতে চাই যে ডাকসু ভিপি সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা কিন্তু বেশ কয়েকটি মিছিল তারা এখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি কর্মসূচি শেষে কিন্তু রাত ব্যাপী কিন্তু এই যে রাজধানীর শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে এই যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু অবস্থান করেন এবং বেশ কয়েকটি দাবি এখান থেকে জানানো শুরু করেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বেশ কয়েকটি দাবি এখানে উত্থাপন করেন যে যত দ্রুত সম্ভব এই যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা পদত্যাগ দাবি করেন। এছাড়া এই বিপ্লবী সরকার গঠনের দাবিতে তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতার কারণে যত দ্রুত সম্ভব বিপ্লবী সরকার গঠন করে এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে হবে। এছাড়া বর্তমান যে শাহবাগের পরিস্থিতি, এখানে কিন্তু বাদ জুমা বড় ধরনের সমাবেশ বিকেল ৩টায় কিন্তু বড় ধরনের সমাবেশ করার কথা রয়েছে আগ্রাসন বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে এবং তারা বলছেন যে এখানে ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পেয়েছি যে বড় মঞ্চ তৈরি করার কাজ চলছে। বেশ কয়েকটি মাইক কিন্তু চারপাশে রাস্তায় লাগানো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ চত্বর থেকে একটি বড় মিছিল শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজারের উদ্দেশ্যে একটি বড় মিছিল গিয়েছে। এছাড়া এইখানে আমরা দেখতে পেয়েছি যে চারপাশের রাস্তা থেকে কিছুক্ষণ পরপর ছোট ছোট বেশ কয়েকটি ঝটিকা মিছিল এসে এই যে ছাত্র জনতার বিক্ষোভ চলতেছে এখানে কিন্তু তারা যোগ দিচ্ছে। এই মুহূর্তে যদি আমি একজনের সঙ্গে কথা বলতে চাই যে আপনাদের এখানে মূল দাবিগুলো কি এবং আপনারা কোন দাবিগুলো নিয়ে এখানে অবস্থান করছেন, বিক্ষোভ কর্মসূচির যে লক্ষ্য সেটি জানাবেন, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকলে সেটিও জানাবেন। জি, আমাদের মূলত দাবি হচ্ছে আপনারা সকলেই জানেন যে গত সপ্তাহে জুমার নামাজে পরে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় লড়াকু সৈনিক বজ্রকণ্ঠ শহীদ শরীফ হোসেন হাদিকে গুলি করা হয়েছিল। তো গতকাল রাতে শরীফ হোসেন ভাই শহীদ হয়েছেন। তো এরপরে আমরা ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে শাহবাগে জড়ো হইতে এবং যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে ভারত থেকে না এনে বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং কর্মসূচি পালন করব। ভবিষ্যৎ কোনো কর্মসূচি কি এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে কি? আপাতত আমার জানার মতো হয়নি, তবে খুব শীঘ্রই হবে। যেমন জুমার পরে হাফিজ ইসলাম সারা বাংলাদেশের কর্মসূচি ডাক দিচ্ছে, বিক্ষোভে ডাক দিচ্ছে, এতটুকু আমার জানার মতে আছে আর কি। যেমনটি শুনতে পাচ্ছিলেন যে শাহবাগ চত্বরে কিন্তু বেশ কিছু দল সহ কিন্তু ছাত্র জনতা যারা জুলাইয়ের পক্ষের অবস্থান নিয়েছেন তারা যেমনটি দাবি করছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই কিন্তু শরীফ ওসমান হাদির যে হত্যাকারী রয়েছে তাকে খুঁজে বের করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করছেন এবং দৃশ্যমান পদক্ষেপ দেখা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল শাহবাগ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী ফাহিম জানাচ্ছিলেন এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি নিয়ে। গতরাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকাশ, এখনকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারের আগুনের ঝলসে যাওয়া প্রথম আলো কার্যালয়ের ঠিক সামনে থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমার পেছনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটা কিন্তু হচ্ছে প্রথমা প্রকাশনীর যে বই পুস্তক এবং প্রথম আলো কার্যালয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ নথিপত্র যা ছিল তা কিন্তু বিক্ষুব্ধ জনতারা তাকে তো ভেতর থেকে বের করে এনে সামনে এনে আগুন ধরিয়ে দেবে। তার পরবর্তীতে হামলা ভাঙচুরের পরে কিন্তু প্রথম আলো কার্যালয়েও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি প্রথম আলো ভবনের ঠিক দ্বিতীয় এবং তৃতীয় তলা কিন্তু
খুব বাজেভাবেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং খুব বাজেভাবেই ঝলসে গিয়েছে আগুনে। আমরা যেমনটি জানতে পেরেছি, ঘটনা যখন ঘটে অর্থাৎ রাত 1টার নাগাদ কিন্তু রাজধানীর শাহবাগ থেকে কিন্তু ছাত্র জনতা একত্রিত হয়ে মিছিল নিয়ে কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত শুক্রবার শরীফ ওসমান বিন হাদি, যাকে ওসমান হাদি নামে এই সারা বাংলাদেশে যিনি পরিচিত ছিলেন, জুলাইয়ের অগ্রযোদ্ধা এবং প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি এই সাম্যের কথা বলতেন, সমতার কথা বলতেন, ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার কথা বলতেন, সেই মানুষটিকে কিন্তু গত শুক্রবার থেকে জুমার নামাজের পর যখন তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা এলাকায় তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছিলেন, সেখানে কিন্তু আততায়ীরা লিফলেট বিতরণ শেষে তিনি যখন রিক্সা যোগে চলে যাচ্ছিলেন তখন কিন্তু পেছন থেকে এসে তাকে মাথায় কিন্তু গুলি করে, এবং গুলি করার পর কিন্তু তিনি গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাই সেখান থেকে পরবর্তীতে এভার কেয়ারে তাকে স্থানান্তর করা হয়। সেখান থেকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হলেও তার অর্থাৎ মাথায় এমনভাবেই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল রাত 9:45 নাগাদ তিনি কিন্তু সিঙ্গাপুরের মাটিতেই সিঙ্গাপুর জেনারেল হসপিটালে কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ঠিক এই ঘটনার যখন বাংলাদেশে জানাজানি হয় যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি মারা গিয়েছেন, তারপরেই কিন্তু রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি রাতেই কিন্তু বের করে ছাত্র জনতা, যারা জুলাই আন্দোলনের অংশীদার ছিলেন, তারা সহ বাংলাদেশের মানুষজন কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আগুন কিন্তু রাত 3:45 থেকে 48 মধ্যেই তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। সবচেয়ে ভয়ের যে ব্যাপারটি ছিল, আমরা আপনাদেরকে যদি দেখাই, ঠিক প্রথম আলো ভবনের পাশেই কিন্তু যে কয়টি বিল্ডিং রয়েছে সবগুলো কিন্তু বহুতল ভবন ছিল। এটি ছিল সবচেয়ে উদ্বেগের বিষয়। আমরা শেষ খবর যতটুকু জানতে পেরেছি, রাজধানীর শাহবাগ থেকে কিন্তু আরও একটি মিছিল ইতিমধ্যেই কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছে। তারা কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে হয়তো আবারও তারা আসতে পারে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আকাশ। ধানমন্ডি 32 নম্বরে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, 32 নম্বরে এখনকার কি পরিস্থিতি চলছে আপনি জানাবেন। বুবলি, সকাল থেকে কিন্তু আমি জানাচ্ছিলাম যে এখানে পরিস্থিতি কিছুটা থমথমে, আবার কিছুটা হচ্ছে কিছু কিছু বিক্ষুব্ধ জনতা এসে আসলে এখানে ভাঙচুর বা করার চেষ্টা করে। তবে এখন যদি পরিস্থিতি কিন্তু একদমই উল্টে গেছে, অর্থাৎ এখানে কিন্তু এখন বিক্ষুব্ধ জনতারা একদমই এসে পড়েছেন এবং এই ভবনে আসলে ঢুকছেন, এবং সেই সাথে তারা কিছুক্ষণ আগেও আসলে এখানে আসলে 6-7 জন ছিল। তবে এখন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ আসছেন, কেউ দেখতে আসছেন বা কেউ এখানে ভিতরে ঢুকে আসলে যে দেয়ালগুলো আছে সেগুলো আসলে ভেঙে ফেলছেন। যার কাছে যাই আছে এখানে কিছু জনতা যারা আছেন তারা আসলে হাতুড়ি নিয়ে আসেন, এবং কেউ লাঠি নিয়ে আসছেন, এবং কেউ পাথর নিয়ে আসেন, এবং এসে বিভিন্ন দেয়ালের যে স্থাপনার যে দেয়ালগুলো সেই দেয়ালগুলো আসলে ভাঙার প্রচেষ্টা করছেন। এবং সেই সাথে কিছুক্ষণ আগেই আপনি যদি দেখতে পারেন যে এই জায়গাটিতে কিন্তু একটি অংশের দেয়াল আসলে পুরোপুরি ভেঙে পড়ে। তারা আসলে হাতুড়ি দিয়ে আসলে ভাঙার চেষ্টা করছিল, এবং সেই সাথে তারা আসলে এই জায়গাটিকে আসলে ভেঙে ফেলে, এবং সেই সাথে তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন যে আমিকে তুমিকে হাদি হাদি। এছাড়াও বিভিন্ন যে স্লোগানগুলো আছে তারা রাত্র থেকে আসলে দিয়ে আসছেন সেগুলো আসলে দিচ্ছেন, এবং শেষে তারা যেটি বলেছেন যে ভারতের যে আধিপত্যের যেই জায়গাগুলো আসলে রয়েছে তারা আসলে এই জায়গাটিকে আসলে গুড়িয়ে দিতে চায়, এবং সেই লক্ষ্য নিয়েই আসলে তারা এসেছেন। এবং এই যে সকাল থেকে কিন্তু 6টার পর কিন্তু এই জায়গাটাতে আসলে তেমন কেউ আসলে আসেনি। যারা এসেছিলেন তারা আসলে শুধুমাত্র দেখতে এসেছিলেন যে এই ভবনটির আসলে কি অবস্থা। কিন্তু পরবর্তীতে কিছু জনতা আসলে এসে উপরে উঠেন, এবং উপরে উঠে আসলে সেখানে কিছু যারা গাছ পুড়িয়েছেন সেই গাছগুলো দিয়ে আসলে তারা আগুন জ্বালিয়ে দেন, এবং সেই সাথে হাতুড়ি বা লাঠি বা পাথর নিয়ে তারা বিভিন্ন দেয়াল আসলে ভাঙার চেষ্টা করছিলেন। তো এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতারা এসেছেন। বিক্ষুব্ধ জনতারা এসে একদম লক্ষ্য করে তারা বিভিন্ন দেয়াল নিয়ে আসলে ভেঙে ফেলার চেষ্টা করছেন, এবং তারা আসলে আমি যদি এখন একটু ভবনটির ভিতরে আসলে আপনাদের দেখাতে চাই যে আমরা এখন ভবনটির ভিতরে আসলে প্রবেশ করছি এবং আমরা সিঁড়ি দিয়ে উঠছি, এবং এই সিঁড়ি দিয়ে উঠেই
কিন্তু আসলে তারা উপরে যখন যাচ্ছেন এবং এই ভবনটির অবস্থা আমি যদি বলতে চাই যে 5ই আগস্ট যখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর কিন্তু এই ভবনটিকে আসলে গুড়িয়ে দেওয়ার চেষ্টায় আসলে বিভিন্নবার চেষ্টা করা হয় এবং সে সাথে কালকেও যেমন যেটি করা হয়েছিল যে প্রথমে আসলে ভেপো নিয়ে আসে ভিতরে এবং সেই বিল্ডিং এর মধ্যে আসলে ভেপো দিয়ে আসলে এটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু পরবর্তীতে আসলে বিভিন্ন জায়গা থেকে যখন বিক্ষুব্ধ জনতারা যারা আসেন তারা এসে এখানে তারা হচ্ছেন এখানে এসে তারা হচ্ছে বিভিন্ন বুলডোজার দিয়ে আসলে এই বিল্ডিংটিকে ভাঙার চেষ্টা করে। তবে একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে কাল রাতে কিন্তু একজন এখানে এইভাবে আসলে তারা আহত হয়েছিলেন এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই তারা কিন্তু আসলে তাদের নিরাপত্তারও চিন্তা করছে না, তারা নিরাপত্তার কথা না চিন্তা করে তারা এখানে এসে আসলে এই যে স্থাপনাগুলো আছে সেগুলো হচ্ছে ভাঙার চেষ্টা করছেন। এবং আপনি যেটা এখন দেখতে পাচ্ছেন যে এখন যদি যে জিনিসটা আমি দেখাবো যে এখানেও কিন্তু আসলে এইখানে আসলে এখানে যে বিক্ষুব্ধ জনতারা যারা আছে তারা কিন্তু এই যে দেয়ালটিকে আসলে ভাঙার চেষ্টা করছে এবং সে সাথে আমি যদি এখন উপরে যে জায়গাটিতে আসলে ভাঙার যে জায়গাটি সেই জায়গাটিতে আসলে আমি যদি আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই সেখানেও আসলে আমি জানতে চাই যে আসলে কিভাবে তারা আসলে ভাঙার আসলে চেষ্টা করছেন। তারা বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে এই ভবনটির যে স্থাপনা বিভিন্ন ভবনটিকে কেন্দ্র করে এক একটি যে জায়গাগুলো আছে সেগুলোকে ধরে ধরে আসলে সবাই মিলে আসলে ওই জায়গাটিকে ভেঙে ভেঙে ফেলে তারপরে হচ্ছে অন্যান্য জায়গায় আসলে যাচ্ছেন। এছাড়াও এখানে একটু আগে যেখানে কিছুটা থমথমে পরিস্থিতিও ছিল এখানে কিন্তু এখন অনেক মানুষ আসলে জড়ো হয়ে গিয়েছেন, যারা এখানে কিছু মানুষ আসলে দেখতে এসেছেন বা কিছু মানুষ আসলে এখানে এসে তারা এই গুড়িয়ে দেওয়ার জন্য এসেছেন এবং তারা বারবার বলছেন যে তারা আসলে শেখ হাসিনার শেখ হাসিনার অস্তিত্বকে ধ্বংস করে দিতে চায় এবং তারা বিভিন্নভাবে বাকিদেরও আসলে উদ্বুদ্ধ করছেন যে এখানে এসে তারা যাতে এগুলো আসলে গুড়িয়ে দেয়। তো এরপরে এখন আমি আসলে ভবনটির ভিতরে আসলে ঢুকছি, ভবনটির ভিতরে আসলে উঠে আসলে আমি আপনাদের দেখাতে চাই যে আসলে এখন বিক্ষুব্ধ ছাত্র জনতারা যারা আছেন তারা আসলে উপরে যে আসলে সেই কোন জায়গাটিকে আসলে তারা টার্গেট করে আসলে ভাঙার চেষ্টা করছেন। আপনারা যদি দেখতে পান যে এখন এখানে এসে কিন্তু বিভিন্ন জনতা আসলে জড়ো হয়ে গিয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগানও দিচ্ছেন এবং স্লোগান দেওয়ার সাথে সাথে তারা আসলে ভাঙার চেষ্টা করছেন এবং তারা ভাঙছেনও এবং এভাবেই কিন্তু এক দুইটা করে আসলে দেয়াল আসলে তারা ভাঙছেন এবং সেই সাথে তারা আসলে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে করে আসলে তারা এসে এখানে হচ্ছে ভাঙছেন। এছাড়াও আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশটিতে কিন্তু আসলে কেউ হাতুড়ি নিয়ে এসে এই দেয়ালটি আসলে ভাঙার চেষ্টা করছেন। তারা কিন্তু নিরাপত্তার কিন্তু কোনো ধরনের কোনো চিন্তা করছেন না যে এখানে দেয়াল ভেঙে তারা যদি পড়েও যায় সেটিও আসলে চিন্তা করছেন না। তো এখন পর্যন্ত আসলে এই হচ্ছে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। বুঝলি সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা। দর্শক, এবার ঝালকাঠির নল সিটিতে ওসমান হাদির বাড়ির চিত্র দেখব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? হাদির এমন অকাল মৃত্যুর বিষয়ে কি বলছেন তার স্বজন এবং এলাকাবাসী? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নল সিটিতে এবং এখানে আমরা একেবারে সকালে এসে যেটা দেখেছি যে তার স্বজন, প্রতিবেশী, বন্ধু বা অনুসারী যারাই আছে তারাই কিন্তু এখানে তার এই মৃত্যুর খবর শোনার পরে ছুটে এসেছে এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানিয়েছে এবং যারাই এখানে এসেছে সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছে, বিভিন্ন স্মৃতিচারণ করছে হাদির সাথে। তো এই মুহূর্তেও কিন্তু আমরা দেখছি যে
হাদির অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই বাড়িতে আছে। আমরা একটু যুক্ত হতে চাই ঝালকাঠি ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে। আপনার সাথে হাদির একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সবাই যেটা যা বলছে, তো আমরা একটু সেই সম্পর্কটা সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। দেখুন, শরীফ ওসমান হাদি আমাদের এলাকার খুব কাছের ছোট ভাই। তার ছোটবেলা থেকেই এই শহরে সে বড় হয়েছে এবং তার সামগ্রিক আচরণ মানুষকে প্রভাবিত করেছে এবং সে আজকে যে তার কথা সত্য কথা এবং তার সাহসী বক্তব্য এই বাংলাদেশের তাকে সারা জীবন বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে। এজন্য আমরা তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এখানে যারা আগত রাজনৈতিক ব্যক্তিরা আছে তাদের সাথে, এছাড়াও হাদির যারা বন্ধু আছে, যারা অনুসারী আছে, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। হাদির বন্ধুদের সাথে আমার কথা হয়েছে। হাদির বন্ধুরা যেটা জানিয়েছে যে হাদি সবসময় এক সাহসী মানুষ ছিল। যে হাদির স্মৃতি যেন কখনো যেন দেশ থেকে মুছে না যায়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। তো ঝালকাঠি থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠির নল সিটিতে ওসমান হাদির বাড়ির চিত্র দেখাচ্ছিলেন সহকর্মী শাকিল। এদিকে হাদির মৃত্যুর খবরে রাজশাহীতে উপ ভারতীয় হাইকমিশনারের সামনে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বর্তমানে রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ বুবলি। ইতিমধ্যে আমরা যেটি এর আগের বুলেটিনগুলিতে দেখিয়েছি যে জনতার যে ক্ষোভ সেটি আওয়ামী লীগ অফিসে গিয়ে পড়েছিল। আজকে জুমার নামাজের পরে ভারতের যে সহকারী হাইকমিশন অবস্থিত আছে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায়, সেটি ঘেরাও কর্মসূচি আছে এবং সেটিকে ঘিরেই পুলিশের বাড়তি নিরাপত্তা বলয় এখানে আমরা দেখতে পাচ্ছি। যে ভারতীয় সহকারী হাইকমিশনের যে 100 মিটার সামনেই সেখানে পুলিশের যে চেকপোস্ট এবং ব্যারিকেড বসানো হয়েছে, যে মানুষের এবং যান চলাচলে একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া এখানে সিআরটি টিম, যে পুলিশের বিশেষ বাহিনী, সেটিও মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশের সদস্যরা আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা আসছেন এবং এখানে অতিরিক্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে বিক্ষুব্ধ জনতার যে জুমার নামাজের পরে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচি দেয়া আছে, সেটিকে ঘিরে বাড়তি নিরাপত্তা তারা সকাল থেকে নিয়েছেন এবং এখন থেকে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এখানে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই পরিস্থিতি এখন চলছে। আমরা জানি যে গতকাল ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর রাজপথে নেমে আসেন বিক্ষুব্ধ জনতা। এনসিপি, জামাত শিবির এবং তার যে নেতাকর্মীরা আছেন তারা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের পরে তারা ভারতের হাইকমিশনকে এখান থেকে গুটিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সরকারের কাছে। বিক্ষুব্ধ জনতার যে অভিযোগ যে যারা হাদিকে হত্যার সঙ্গে জড়িত তারা ভারতে পালিয়ে গেছেন এবং ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ এই বিক্ষুব্ধ জনতার। ফলে তারা চাচ্ছেন যে তাদেরকে দ্রুত যেন ফেরত দেওয়া হয়। এরই প্রতিবাদে তারা ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশনের ঘেরাওয়ের যে কর্মসূচি সেটির ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচিকে ঘিরেই আমরা যদি দেখি যে পদ্মা আবাসিক এলাকার এই 1 নম্বর সড়কটিতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই হাইকমিশনের যে কার্যালয়টি এখানে আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের উদ্যোগ নিয়েছেন এবং সেটি নেবে নিশ্চিত নিরাপত্তা যে বলয় সেটি তারা ইতিমধ্যেই গড়ে তুলেছেন। আমরা যদি আরেকটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে জুমার নামাজের পরেই রাজশাহীর সব মসজিদগুলো থেকে কফিন মিছিল বের হবে বলে জানানো হয়েছে। স্থানীয় যে সমন্বয়করা আছেন, জুলাই 36 মঞ্চ নামের যে সংগঠনটি আছে তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে। ফলে জুমার নামাজের পরপরই হয়তো রাজশাহীর পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং সাধারণ নাগরিকরাও যে চলাচলগুলি সেটিও কিন্তু অনেকটা
কমে এসেছে সড়কে। যেহেতু জুম্মার দিন বলা যায় যে নামাজের সময়ও আছে, সেক্ষেত্রে দুপুরের পরপরই মূলত হয়তো উত্তপ্ত হয়ে উঠতে পারে। এবং জুমার নামাজের পরে যেহেতু ভারতের সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে এনসিপি, জামাত এবং শিবিরের নেতাকর্মীরা, ফলে তখন বোঝা যাবে যে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়। আপাতত যদি আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। তো বুবলি, এ ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহেদ। ভোলার তুজুমুদ্দিনে পাউবোর অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে ঘর ভিটা ছাড়তে হবে শতাধিক পরিবারকে। পাউবোর এমন কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। এ অবস্থায় নিজেদের জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এই আন্দোলনে কারা অংশ নিয়েছেন, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই পয়েন্টটি হচ্ছে ভোলার তজুমুদ্দিনের চাঁদপুর ইউনিয়ন। এখানে আসলে পানি উন্নয়ন বোর্ড একটি বাঁধ নির্মাণ করছিল, যেটি আসলে জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে যাচ্ছিল, যে কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। কেন তাদের দাবি হচ্ছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, তাদের বাড়ির উপর দিয়ে এই বাঁধটি যাওয়ার ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের গৃহহারা হতে হবে। তো এই গৃহহারা হওয়ার ফলে তাদের আসলে কোথায় যাওয়ার ঠিকানা থাকবে না। তারা এই কারণে কিন্তু এখন আন্দোলন করছে এবং আজও দেখেছি আমরা বিক্ষোভ মিছিল করেছে, তারা আন্দোলনে নেমেছে এবং তারা দাবি করছিল হয় তাদের বেরি অন্য দিক দিয়ে নির্মাণ করতে হবে, অন্যথায় এদের পুনর্বাসন করতে হবে, অর্থাৎ এদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এমনটি দাবি তারা তুলেছেন। তো আমরা আসলে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা আসলে বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড যেখানে বাঁধটি নির্মাণ করছে সেটি আসলে তাদের নিজেদের দাবি করছেন এবং তাদের আসলে এমন বক্তব্য কিন্তু মানতে নারাজ এখানকার যারা বাসিন্দা। তারা বলছিলেন যে যেভাবেই হোক এই বাঁধটি অন্য স্থান দিয়ে সরিয়ে এরপর নির্মাণ করতে হবে, এমন দাবি কিন্তু তারা তুলছিলেন এবং তারা আরো বৃহত্তর আন্দোলনের কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন, কারণ তারা চাচ্ছিলেন না যে এখান দিয়ে বেড়িবাঁধটি নির্মাণ হোক। আমি যদি একটি তথ্য একই সাথে যুক্ত করতে চাই, ভোলার লালমোহন এবং তজুমুদ্দিন রক্ষা প্রকল্পের আওতায় এই বাঁধটি হচ্ছে, যেটি 1100 কোটি টাকার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে। তো এখানে তজুমুদ্দিন উপজেলার মাওলানা কান্দি এবং দালালকান্দি এই পয়েন্টটি কিন্তু আসলে বসতির উপর দিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ বলছিল যে আসলে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলবেন, এলাকাবাসীর সাথে কথা বলে একটি নির্ধারিত সিদ্ধান্তে তারা কিন্তু যাবেন। তো এ ছিল আমার কাছে যে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে যে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় দাম আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 4000 টাকায়। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মাছের দাম নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। বুবলি, আজকে চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 4000 টাকায়, আর যেটি 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 3500 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটিও বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, আর যেটি 3টিতে কেজি এমন ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। আমি এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন মৌসুমের শুরুতে কিন্তু তারা চড়া দামে ইলিশ কিনেছিলেন, এখন কিন্তু মৌসুমের সর্বোচ্চ দামে তাদেরকে ইলিশ কিনতে হচ্ছে এবং তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে পারছেন না। অপরদিকে এখানে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন চাহিদা অনুযায়ী কিন্তু ঘাটে মাছ আসছে না। এই ঘাটে প্রতিদিন কিন্তু আপনার 400 থেকে 500 মণ ইলিশের চাহিদা রয়েছে, সেখানে 10 থেকে 15 মণ ইলিশ কিন্তু এখন আসে ঘাটে। তবে আজকে ইলিশের সরবরাহ বেড়েছে, প্রায় আজকে 100 মণ ইলিশ এসেছে। তো আগামী দিনে যদি ইলিশের সরবরাহ বাড়ে তাহলে কিন্তু দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ। বুবলি। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশের সর্বশেষ দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। মুন্সিগঞ্জ 1 সপ্তাহের ব্যবধানে কমেছে নতুন পেঁয়াজের দাম, তবে 130 টাকায় বিক্রি হচ্ছে পুরাতন পেঁয়াজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন, পেঁয়াজের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন।
বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, মুন্সিগঞ্জে বাজারগুলিতে আসলে ঘুরে দেখেছি যে আসলে সপ্তাহের ব্যবধানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমেছে। এইখানকার ক্রেতারা কিন্তু বলছেন যে যেই দামে আসলে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটি কিন্তু আসলে বেশি, এবং এখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে বাজারে কিন্তু নতুন যে আলু যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ কিন্তু আসলে আসতে শুরু করেছে এবং আমদানিও কিন্তু শুরু হয়েছে। গত কয়েকদিনের তুলনায় কিছুটা দাম কমেছে এবং সামনে আরো দাম কমবে বলে আসলে এখানকার বিক্রেতারা জানিয়েছেন। নতুন যে পেঁয়াজ সেই পেঁয়াজ কিন্তু 85 থেকে 90 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে, এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি, পুরাতন যে পেঁয়াজ সেই পেঁয়াজের মূল্য কিন্তু আসলে 130 টাকা করে কিন্তু আসলে বিক্রি হচ্ছেন, এবং ক্রেতাদের একটি অভিযোগ, তারা বলছেন যে দাম কিন্তু ঊর্ধ্বমুখী, এবং বিক্রেতারা বলছেন কিছুদিনের মধ্যে কিন্তু পেঁয়াজের যে দাম সেটি কিন্তু সহনীয় হয়ে যাবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে পেঁয়াজের সবশেষ খবর। বুবলি। সিরাজগঞ্জে বিজয় মেলার পরে এবার একই স্থানে জেলা প্রশাসন ও বিসিকের উদ্যোগে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মেলায় কোন কোন ধরনের স্টল বসেছে এবং কি বলছেন উদ্যোক্তা ও দর্শনার্থীরা, বিস্তারিত জানাবেন। বুবলি, আসলে 53টি স্টল নিয়ে কিন্তু বিসিকের এই উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকালকে বিকালে কিন্তু সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম কিন্তু এই মেলাটির উদ্বোধন করেছেন। এর আগে কিন্তু 16 তারিখ থেকে 16-17 2 দিন কিন্তু চলেছে যে বিজয় মেলা, যেটা বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিজয় মেলা, এবং এই বিসিক যে উদ্যোক্তা মেলা এটা কিন্তু জেলা প্রশাসন এবং বিসিক এই দুইটি মিলেই কিন্তু কর্তৃপক্ষ মিলেই উদ্যোক্তা মেলাটা করছে। এখানে সিরাজগঞ্জের পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা এখানে এসেছেন। তবে আজকে যেহেতু শুক্রবার, আজকে কিন্তু যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে বিকালের দিক থেকে মেলাটা আরেকটু জমতে শুরু করবে। আমরা দেখেছি যে, তবে একটা বিষয় কিন্তু আমরা অব্যবস্থাপনা দেখতে পেয়েছি সকালে এসে, যে এখন প্রায় 12:15 বাজে, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে মেলা প্রাঙ্গণে অনেক ময়লা আবর্জনা রয়েছে। এটা কিন্তু যারা দর্শনার্থীরা আসছেন তারা এবং অনেক ব্যবসায়ীরা কিন্তু নিজেরা ক্ষোভ প্রকাশ করেছেন যে মেলা প্রাঙ্গণের ভিতরে এক দুপুরবেলার দিকে এখনো কেন এতটা ময়লা আবর্জনা থাকবে, এটা নিয়ে কিন্তু তারা একটু মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তবে আমরা একটু কথা বলি, আসলে দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা এসেছেন, এখানে স্টল নিয়েছেন। এমন একজন উদ্যোক্তা যিনি বান্দরবান থেকে এসেছেন। আসলে এখানে সিরাজগঞ্জে এসে বেচাকেনাটা কেমন হচ্ছে, মেলার পরিবেশ কেমন দেখছেন? আমাদের এখানে সিরাজগঞ্জে বিগত এবার সহ তৃতীয়বার আসলাম। সিরাজগঞ্জে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়, বরাবরের মতো আগের চাইতে এখন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ব্যবসায়ী যে ময়লা আবর্জনা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে এখানে তো হচ্ছে যে প্রতিদিন যে পৌরসভার যারা ঝাড়ুদার আছে এরা সকালবেলা ঝাড়ু দিয়ে গেছে, কিন্তু এই যে ঝাড়ু ময়লাটা যে নিয়ে যাবে এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু প্রতিদিন যদি নিয়মিত দোকান খোলার আগে যদি ময়লাটা নিয়ে যায় আমাদের দোকানদারদের জন্য আর কাস্টমারের জন্য খুবই ভালো হয়, উপকৃত হয়। ধন্যবাদ আপনাকে। তবে এটা কিন্তু প্রত্যেকটি ব্যবসায়ীরই একই রকম কথা, যে যদি সকালবেলা যখন পৌরসভা কর্তৃপক্ষ এসে ঝাড়ু দিয়ে যান তারপরেই যদি ময়লা আবর্জনাগুলো নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় না, কারণ এই নোংরা পরিবেশটা কিন্তু ব্যবসায়ী এবং যারা দর্শনার্থী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হচ্ছে। এখানে আসলে বিসিক কর্তৃপক্ষের আছেন, এই যে আমরা একটু ময়লা আবর্জনা দেখছি, আচ্ছা ওনারা একটু আসলে কথাই বলতে চাচ্ছেন না বিসিক কর্তৃপক্ষ যারা আছেন। তবে গতকালকে কিন্তু উদ্বোধনের সময় আরেকটি ঘটনা ঘটে গিয়েছে, যে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স যারা আছেন তারা কিন্তু প্রোগ্রামটা থেকে চলে গিয়েছেন। তারা কিন্তু বলেছেন যে যদি এই যে চেম্বার অফ কমার্স যিনি আছে, যেহেতু ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, তাদেরকে কিন্তু সংযুক্ত করা হয়নি মেলায়। তাদের এইখানে যে যারা আয়োজন করেছেন তারা কিন্তু চেম্বার অফ কমার্সের কোনো কথা উল্লেখ করেনি। আমরা তো আসলে দেখেছি অনেক মানুষই দর্শনার্থীরা এসেছেন। আমরা একটু একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলি, যে আসলে এই যে আপনারা মেলাতে এসে যে ময়লা আবর্জনাটা দেখছেন এই জায়গাটাতে আপনাদের কেমন প্রতিক্রিয়া? আসলে এই জায়গায় এখন কি দেখবো, ময়লা তো মনে করেন যে রাখা ঠিক নেই, আসলে এগুলো পরিষ্কার রাখা ভালো। দাম কেমন দেখছেন এখানে এসে, মূল্য কেমন? দাম তো অনেক বেশি দেখতেছি, যে জিনিসপাতির দাম আয়না জিজ্ঞেস করলাম 300 টাকা, কাঠারে একটা কুমির জিজ্ঞেস করলাম 250 টাকা, দাম মোটামুটি বেশি যাইতেছে আর কি। মানে তুলনামূলক বাজারের চেয়ে কি এখানে বেশি মনে হচ্ছে? বেশি তো মনে হইতেছে।
ধন্যবাদ আপনাকে। তবে সাধারণ ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে উদ্যোক্তা মেলাতে যে ক্ষেত্রে আসলে দামটা যেভাবে হওয়া দরকার তার চেয়ে কিন্তু কিছুটা বেশি হয়তো মূল্য কিন্তু এখানে চাওয়া হচ্ছে। দিন শেষে এমনটাই কিন্তু বলছেন সবাই। তবে সবারই চাওয়া যে সবই সুন্দরভাবে 10 দিনব্যাপী যে 27শে ডিসেম্বর পর্যন্ত মেলাটা হওয়ার কথা, সেই বিসিক উদ্যোক্তা মেলাটা সুন্দরভাবেই সমাপ্ত হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সবাই। বুবলি। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।